এই রহমানির রহিম এসএসসি রসায়ন সাজেশনের ৪ নাম্বার অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীর এ পর্যায়ে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অংশ দেওয়ার চেষ্টা করব। এই সাজেশনটি মূলত আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো মাধ্যম থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। তবে মূল আকর্ষণের বা গুরুত্বপূর্ণ বিষয় যেটি তা হলো আপনারা অবশ্যই বিভিন্ন ধরনের সাজেশনের মূল অংশটুকু বা মিল রয়েছে এরকম অংশটুকু একসাথে পড়ে নিতে পারেন। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। এখানে মোট প্রায় ৯টি প্রশ্ন দেওয়ার চেষ্টা করব এবং সাথে উত্তরগুলো দেওয়া থাকবে। অপধাতু কাকে বলে? যে সকল মৌল ধাতু এবং অধাতুর মাঝামাঝি বৈশিষ্ট্য সম্পূর্ণ, অর্থাৎ কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে আবার কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অপধাতু বলে। যেমন সিলিকন। অবস্থান্তর মৌল কাকে বলে? যে সকল ডি ব্লক মৌলের কমপক্ষে একটি ষষ্ঠিত আয়নের ইলেকট্রন বিন্যাসে আংশিক পূর্ণ ডি অরবিটাল অর্থাৎ D1 থেকে D9 থাকে তাকে অবস্থান্তর মৌল বলে। ৩ নম্বর জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে মুদ্রা ধাতু কাকে বলে? পর্যায় সারণীর গ্রুপ ১১ এর ৩টি মৌল কপার, সিলভার, গোল্ডকে মুদ্রা ধাতু বলে, কারণ প্রাচীনকালে এই মৌলগুলো দ্বারা মুদ্রা বানিয়ে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। আমরা অবশ্যই মনে রাখবো কপার, সিলভার এবং গোল্ড। ৪ নাম্বার নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিবৃতি করো। নিউল্যান্ডের অষ্টক সূত্রটি হচ্ছে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ভিত্তিতে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয় তাহলে যে কোনো মৌলের প্রতি ধর্ম প্রতি অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়, অর্থাৎ একটি মৌলের ধর্ম অষ্টম যেই মৌল তার সাথে মিলে যাবে। ৫ নম্বর প্রশ্ন ইলেকট্রন আসক্তি কাকে বলে? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের ১ মোল গ্যাসীয় পরমাণুতে ১ মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে ১ মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। ৬ নাম্বার মেন্ডেলিফের পর্যায় সূত্র লিখো। উত্তর, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ৭ নম্বর প্রশ্ন তড়িৎ ঋণাত্মকতা কি? উত্তর, দুইটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকেই তড়িৎ ঋণাত্মকতা বলে। ৮ নম্বর প্রশ্ন ইউপ্যাক এর পূর্ণ নাম? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ৯ নম্বর প্রশ্ন আধুনিক পর্যায় সারণীতে মোট কতটি পর্যায় রয়েছে? আধুনিক পর্যায় সারণীতে মোট ৭টি পর্যায় রয়েছে। এ পর্যায়ে আমি অনুধাবনমূলক প্রশ্ন এবং এর উত্তর দেওয়ার চেষ্টা করব। ১ নম্বর প্রশ্ন ক্যালসিয়াম ও CaO2+ এর মধ্যে কোনটি আকারে বড় এবং ব্যাখ্যা করো। Ca এবং Ca প্রথমেই এর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পারি ইলেকট্রন বিন্যাস অর্থাৎ Ca এবং Ca2+, যেখানে হচ্ছে Ca তে 20টি এবং Ca2+ এ ইলেকট্রন কিভাবে থাকে সেই বিষয়টি আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখিয়ে নিতে পারি। অর্থাৎ Ca2+ এর 2টি ইলেকট্রন কম থাকবে। Ca সর্বশেষ কক্ষপথে অর্থাৎ চতুর্থ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, কিন্তু এই শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে না। 2টি ইলেকট্রন না থাকার কারণে সেটি আকারে একটু ছোট হয়ে যায়, অর্থাৎ 20টি থেকে যখন 18টি হয়ে যায় 18র আকার থেকে 20-এর আকার একটা স্তর বাড়ে, তাই Ca2+ আকারে ছোট। ২ নম্বর প্রশ্ন ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো। আমরা অনেক জায়গায় পড়েছি ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, এটার ব্যাখ্যার ক্ষেত্রে আমরা নিচের বর্ণনাটুকু পড়তে পারি। ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি কারণ
ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের অবস্থান নির্ণয় করা হয়েছে। যেমন নাইট্রোজেন, এটা একটা ইলেকট্রন বিন্যাস, এবং এটাকে আমরা এটাকে আমরা 13 নং গ্রুপে না বলে এটাকে আমরা দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ 13 নং গ্রুপে অবস্থিত। এই ইলেকট্রন বিন্যাসটি থেকে আমরা দেখতে পাই 2p3 অর্থাৎ পি অরবিটাল দ্বিতীয় কক্ষপথে গেছে, যার কারণে এটা হচ্ছে 2 নং পর্যায়ে, এবং এর টোটাল কক্ষপথ থেকে আমরা পি অরবিটালের জন্য 10 যোগ করব, এবং শেষের কক্ষপথে ইলেকট্রন রয়েছে 3টি, এবং 10-এর সাথে 3 যোগ করে 13 নং গ্রুপে অবস্থিত। এভাবে আমরা ইলেকট্রন অবস্থান নির্ণয় করতে পারি। এভাবে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে বিভিন্ন মৌলের অবস্থান নির্ণয়ের পাশাপাশি ওই মৌলের রাসায়নিক ধর্মগুলো ব্যাখ্যা করা যায়। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, ক্লোরিন একটি হ্যালোজেন মৌল। যে সকল মৌল গ্রুপ 17-তে অবস্থান করে এবং সামুদ্রিক লবণ উৎপাদন করে তাদের হ্যালোজেন মৌল বলে। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, একই সাথে গ্রুপ 17-তে অবস্থান করে। আবার ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, যা হ্যালোজেন মৌল। যেমন ক্লোরিন এর 17 এর ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে। আর অর্থাৎ আর্গন, আর্গন এর স্থিতিশীলতা ব্যাখ্যা করো। আর্গন হলো পর্যায় সারণীর গ্রুপ 18 এর মৌল, অন্তর্ভুক্ত মৌল, যাদের বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। ইলেকট্রন বিন্যাসটি দেখানোর পরে আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস কোনো পরমাণু বা অণুর সাথে বা কোনো যৌগের সাথে ইলেকট্রন দেয়ও না এবং ইলেকট্রন নেয়ও না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আর্গন একটি রাসায়নিকভাবে স্থিতিশীল মৌল। 5 নম্বর প্রশ্ন, ডোবেরাইনের ত্রয়ী সূত্র ব্যাখ্যা করো। 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইন 3টি করে মৌলিক পদার্থের একই ধর্ম পর্যবেক্ষণ করে তার ত্রয়ী সূত্র প্রদান করেন। 3টি মৌলকে পারমাণবিক ভর অনুযায়ী সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর হয় প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক-এর কাছাকাছি। যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এর ক্ষেত্রে ক্লোরিনের পারমাণবিক ভর 35, আয়োডিনের পারমাণবিক ভর 127 এবং এদের গড় 80, প্রায় ব্রোমিনের পারমাণবিক ভরের সমান। এটিকে ডোরাইনের ত্রয়ী সূত্র হিসেবে ব্যাখ্যা করা যায়। Fe2+, Fe3+ আয়রনের মধ্যে কোনটি অধিক সুস্থিত ব্যাখ্যা করো। এর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা দেখতে পাই যে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে আমরা দেখতে পাই এর সর্বশেষ কক্ষপথ ডি অরবিটালে মোট 6টি ইলেকট্রন বিদ্যমান, আর 3 ডি অরবিটালে মোট 5টি ইলেকট্রন বিদ্যমান। তো এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানি কোনো অরবিটালের কক্ষপথে যদি পরিপূর্ণ এবং অর্ধেক ইলেকট্রন থাকে তবে সেটি বেশি সুস্থিত হবে। তো এ পর্যায়ে আমরা Fe2+ এর বেশি সুস্থিত বুঝতে পারবো, কারণ সেটা ডি অরবিটালে 5টি ইলেকট্রন রয়েছে। এ পর্যায়ে আরেকটি প্রশ্ন দেখি। 7 নম্বর প্রশ্ন, নিষ্ক্রিয় গ্যাস বলতে কি বোঝো? পর্যায় সারণীর 18 নং গ্রুপের মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। 18 নং গ্রুপের মৌলগুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন এগুলো। এই মৌলসমূহ সবচেয়ে বাইরের শক্তি স্তরে প্রয়োজনীয় ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে বলে এরা ইলেকট্রন বিনিময় বা ভাগাভাগি করে কোনো যৌগ গঠন করতে চায় না। রাসায়নিক বন্ধন গঠন বা রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় মৌল বলে এদের নিষ্ক্রিয় মৌল বলা হয়। 8 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনকে গ্রুপ 1 এ অবস্থান দেওয়া হয়েছে কেন? হাইড্রোজেন এর ইলেকট্রন বিন্যাস আমরা এর আগে দেখেছি, কোনো মৌলের অবস্থান নির্ণয়ের জন্য তার ইলেকট্রন বিন্যাসকে প্রায়োরিটি দেওয়া হয় বা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো মৌলের অবস্থান নির্ণয় করা হয়, এবং হাইড্রোজেন যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এটি 1 নম্বর অবস্থানেই থাকে, তাই হাইড্রোজেন গ্রুপ 1 এ অবস্থিত রয়েছে। ক্রিপ্টনের স্থিতিশীলতা। ক্রিপ্টন এবং এর আগে আমরা আর্গনের স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছি, ক্রিপ্টনের স্থিতিশীলতাও প্রায় সেমই হবে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস সমূহের সকল স্থিতিশীলতার ব্যাখ্যা একই রকম হবে।
হিলিয়াম গ্রুপ 18-তে অবস্থান দেওয়া হয়েছে কেন? হিলিয়াম গ্রুপ 18-তে অবস্থান দেওয়া হয়েছে কারণ অর্থাৎ হিলিয়ামের শেষ কক্ষ অরবিটাল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হওয়ার কারণে স্থিতিশীলতা বেশি, অর্থাৎ বেশিরভাগ ধর্ম গ্রুপ 18 এর সাথে মিলে যায়। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2। আমরা আসলে 1 নম্বর অরবিটাল 1 নম্বর গ্রুপের যেই পর্যায়গুলো রয়েছে বা ইলেকট্রন বিন্যাসের রয়েছে সেটি সবগুলো পরিপূর্ণ হয়ে যায় এখানে, যদিও 1 নম্বর গ্রুপের 1s2 পর্যন্তই রয়েছে আর হিলিয়াম সেটি পূরণ করে, যার কারণে আমরা এটাকে 18 গ্রুপে অবস্থিত রাখতে পারি। এই ভাবে যেটা হচ্ছে আমরা নিষ্ক্রিয় গ্যাসের সকল অরবিটাল পূর্ণ থাকে এবং নিষ্ক্রিয় গ্যাস সমূহ স্থিতিশীল হয়ে থাকে। তো হিলিয়ামের বৈশিষ্ট্য থেকে আমরা সেই ধরনের বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি, যার কারণে নিষ্ক্রিয় গ্যাসের সাথে হিলিয়ামকেও অবস্থিত রাখা হয়েছে। এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া হয়েছে আর উপরে যেই এর আগে দেখলেন মোটামুটি আরো 9টি প্রশ্ন দেওয়া হয়েছে জ্ঞানমূলক, অর্থাৎ এই অধ্যায়ের এই 19টি প্রশ্ন জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন টেস্ট পেপার বা বিভিন্ন ধরনের স্কুল বা স্কুলের প্রশ্ন থেকে ভালো একটি প্রিপারেশন নেওয়া যেতে পারে। ধন্যবাদ সবাইকে, যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি এই ভিডিওটি করার জন্য যে শীট ব্যবহার করেছি সেটি অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে, আর পরবর্তীতে আপনারা এই শীট বিভিন্নভাবে অনলাইন থেকে নিতে পারেন অথবা সেই কোচিং এর মাধ্যমে সংগ্রহ করে প্রিপারেশন পরিপূর্ণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।